100-তে 110, তাও কি পাওয়া সম্ভব? শুনলে গল্প মনে হবে, কিন্তু বাস্তবে এই ঘটনা ঘটেছিল। হিন্দু স্কুলে এন্ট্রান্সের টেস্ট পরীক্ষায় এক ছাত্র অঙ্কের সব প্রশ্নগুলোর উত্তর তো করেছিলই, উপরন্তু জ্যামিতির প্রশ্নগুলো একাধিক উপায়ে সমাধান করে দেয়। অঙ্কের শিক্ষক খুশি হয়ে তাকে 100-র মধ্যে 110 দিয়েছিলেন। সেই ছাত্রই বড় হয়ে হন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, যার নামেই নামকরণ করা হয়েছে বোসন কণার। হ্যাঁ, বোস আইনস্টাইন তত্ত্বের জনক বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর কথাই বলছি। বিজ্ঞানী মাত্রেই বুঝি আত্ম বলা হন? নিউটন, আইনস্টাইনদের ভুলো মনের অনেক গল্প আছে। এখানে শোনা যাক আমাদের ঘরের বিজ্ঞানীর এইরকম ভুলো মনের কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন একটি ঘটনা। একদিন তার মেয়ে সিনেমা দেখতে যাওয়ার বায়না ধরল। সত্যেন বসু তখন গণিতের একটা জটিল সমস্যা সমাধানে চিন্তামগ্ন। তারপরও মেয়ের জোড়াজুড়িতে রাজি হলেন। মেয়েকে নিয়ে ঘোড়ার গাড়িতে চড়ে গেলেন সিনেমা হলে। গাড়ি থেকে নেমে গাড়োয়ানকে টাকা দিতে গিয়ে দেখেন মানিব্যাগ বাসায় ফেলে এসেছেন। এখন করেন কি? মেয়েকে সিনেমা হলের সামনে অপেক্ষা করতে বলে একই ঘোড়ার গাড়িতে বাসায় ফিরে গেলেন মানিব্যাগ আনতে। টেবিলের ওপর থেকে মানিব্যাগটা তুলতে গিয়ে তার চোখে পড়ে কিছুক্ষণ আগে শেষ করতে না পারা বৈজ্ঞানিক অঙ্কটার উপর। তারপর আর কি, ভুলে গেলেন সিনেমা দেখার কথা। মেয়েকে যে সিনেমা হলের সামনে একা ফেলে এসেছেন তাও গেলেন ভুলে। সব কিছু ভুলে গিয়ে ব্যস্ত হয়ে পড়লেন সমস্যাটির সমাধানে। এদিকে গাড়োয়ান অপেক্ষা করে আছে। কাউকে যে কিছু বলবে সেই উপায়ও নেই, কাউকেই খুঁজে পাচ্ছে না সে। এত বড় বিজ্ঞানীর বাড়িতে হাঁকডাক করার জোও নেই। 2 ঘন্টা পরেও যখন বিজ্ঞানী বের হচ্ছেন না, তখন গাড়োয়ান সাহস করে ঘরে ঢুকে দেখে বসু চেয়ারে বসে অঙ্ক কষছেন। গাড়োয়ান যখন ডাক দিল, বসু চমকে উঠলেন। কি হলো? গাড়োয়ান সিনেমায় যাওয়া আর মেয়ে সিনেমা হলে অপেক্ষা করছে বলাতে সত্যেন বসু সম্বিত ফিরে পেলেন। এরপর মেয়ের মান ভাঙাতে পিতা কী করেছিলেন সেসব অবশ্য জানা যায় না। এই আত্মভোলা বাঙালি বিজ্ঞানীর কথা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বিজ্ঞান গবেষণার জগতে যার নাম বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী আইনস্টাইনের সঙ্গে জড়িয়ে আছে, তিনি বোস আইনস্টাইন পরিসংখ্যান কিংবা বোসন কণার জনক বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। তবে শুধুই বিজ্ঞানের দুনিয়ায় বিচরণ ছিল না তাঁর, পরাধীন ভারতে বিপ্লবীদের সহায়তা করতেন এই নির্ভীক বিজ্ঞানী। এর পাশাপাশি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু মাতৃভাষায় বিজ্ঞান চর্চার প্রবল সমর্থক ছিলেন ও তিনি ছিলেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার অন্যতম পথিকৃৎ। 1894 সালের 1 জানুয়ারি কলকাতার গোয়াবাগানে 22 নম্বর ঈশ্বর মিল লেনের বাড়িতে এক কুলীন কায়স্থ পরিবারে সত্যেন্দ্রনাথ বসুর জন্ম হয়। তার বাবার নাম সুরেন্দ্রনাথ বসু এবং মায়ের নাম আমোদিনী দেবী। তার বাবা সুরেন্দ্রনাথ বসু পূর্ব ভারতীয় রেলওয়ে সংস্থায় প্রকৌশলী বিভাগে কাজ করতেন। সত্যেন্দ্রনাথ তার বাবা মায়ের 7 সন্তানের মধ্যে বড় ছিলেন। তাঁর আরও 6টি বোন ছিল। তাঁদের আদি নিবাস ছিল নদিয়া জেলার বড়জাগুলিয়া গ্রামে। সত্যেন্দ্রনাথের প্রাথমিক শিক্ষাজীবন শুরু হয় নর্মাল স্কুলে। পরে 4-5 বছর বয়সে গোয়াবাগান চলে এলে সত্যেন্দ্রনাথ ভর্তি হন বাড়ির কাছে নিউ ইন্ডিয়ান স্কুলে। এরপরে তিনি ইতিহাস প্রসিদ্ধ হিন্দু স্কুলে ভর্তি হন এবং এই স্কুল থেকেই 1909 সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় মেধার ভিত্তিতে 5ম স্থান অধিকার করেন। এরপরে কলকাতার প্রেসিডেন্সি কলেজে তিনি বিজ্ঞান বিষয়ে ইন্টারমিডিয়েট পড়তে ভর্তি হন। আচার্য জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, সারদা প্রসন্ন দাস প্রমুখরা এই কলেজে তাঁর শিক্ষক ছিলেন। 1911 সালে আইএসসি পাশ করার পরে 1913 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ফলিত গণিত বিষয়ে স্নাতক উত্তীর্ণ হন সত্যেন্দ্রনাথ। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1915 সালে তিনি মিশ্র গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি প্রথম শ্রেণীতে প্রথম হন আর একই কলেজের ছাত্র মেঘনাথ সাহা দ্বিতীয় হন। স্নাতকোত্তর উত্তীর্ণ হওয়ার পর সত্যেন্দ্রনাথ বসু কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে নিযুক্ত হন 1916 সালে এবং তখন থেকেই আইনস্টাইনের সেই বিখ্যাত আপেক্ষিকতার তত্ত্ব মানে দ্য থিওরি অফ রিলেটিভিটি বিষয়ে অধ্যয়ন শুরু করেন। বিজ্ঞানের জগতে এই তত্ত্ব সে সময় আলোড়ন ফেলে দিয়েছিল। সত্যেন্দ্রনাথ বসু যখন গবেষণা করেন তখন কোয়ান্টাম তত্ত্বের ধারণা তাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছিল। গবেষণার পাশাপাশি 1916 থেকে 1921 সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজাবাজার সায়েন্স কলেজে পদার্থবিদ্যা বিভাগে লেকচারার পদে অধ্যাপনা করেছেন তিনি। এই কাজের মধ্য দিয়েই তাঁর প্রত্যক্ষ কর্মজীবনের সূচনা হয়।
1919 সালে মেঘনাদ সাহার সঙ্গে যৌথভাবে আইনস্টাইনের সাধারণ এবং বিশেষ আপেক্ষিকতা তত্ত্বের মূল গবেষণাপত্রটির জার্মান ও ফরাসি অনুবাদ থেকে প্রথম ইংরেজিতে একটি বই প্রকাশ করেন সত্যেন্দ্রনাথ বসু। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিদ্যা বিভাগে তিনি রিডার পদে নিযুক্ত হন। সেখানে গবেষণাগার, পাঠ্যক্রম সহ সম্পূর্ণ বিভাগটি ঢেলে সাজান তিনি। বিশ্ববিদ্যালয়ে তিনি তাপগতিবিদ্যা এবং ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব পড়াতেন। এই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালীন 1924 সালে সত্যেন্দ্রনাথ ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের কোনো রকম সাহায্য ছাড়াই ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বে উপনীত হন এবং তাঁর এই মৌলিক গবেষণা প্রবন্ধটি তিনি 4 জুন সরাসরি জার্মানিতে আইনস্টাইনের কাছে পাঠিয়ে দেন। আইনস্টাইন সত্যেন্দ্রনাথ বসুর এই গবেষণা কর্মটি দেখে এর গুরুত্ব বুঝতে পারেন এবং জার্মান ভাষায় অনুবাদ করে জাইটশ্রিফট ফু ফিজিক পত্রিকায় প্রকাশের ব্যবস্থা করেন। তাঁর এই গবেষণা কোয়ান্টাম পরিসংখ্যানের আবিষ্কারে পথ প্রদর্শন করেছিল। আইনস্টাইনের কাছে গবেষণা স্বীকৃতি পেয়ে তিনি এরপর 2 বছরের জন্য ইউরোপে পাড়ি দেন এবং সেখানে এক্সরশ্মি ও কেলাসবিদ্যার গবেষণায় নিযুক্ত হয়ে বিখ্যাত বিজ্ঞানী ম্যারি কুরি, লুইস ডি ব্রগলির সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘটে। আলোক তড়িৎ ক্রিয়া এবং অতিবেগুনি রশ্মির বিপর্যয় সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে পড়ানোর সময় তত্ত্বটিকে অঙ্কের মাধ্যমে বোঝাতে গিয়ে একটি ভুল করে ফেলেন তিনি এবং অবিশ্বাস্যভাবে এই ভুল থেকেই এক যুগান্তকারী আবিষ্কার ঘটে যায়। তাঁর কোয়ান্টাম তত্ত্ব বিষয়ে গবেষণায় অঙ্কের এই ত্রুটি পরে বসু আইনস্টাইন সংখ্যায়ন বা বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স নামে পরিচিতি লাভ করে। এর ফলে তেজস্ক্রিয়তার ধর্ম ব্যাখ্যা করার জন্য একটি সুনির্দিষ্ট পরিসংখ্যান পদ্ধতির দিশা পাওয়া যায়। ফোটন কণা, আলফা কণা প্রভৃতি এই পরিসংখ্যান তত্ত্ব মেনে চলে এবং এরা পূর্ণ সংখ্যা স্পিনযুক্ত বলে সত্যেন্দ্রনাথ বসুর নামের অনুসরণে এদের নামকরণ করা হয় বোসন কণা। শ্রেণীকক্ষে তিনি সেদিন যে বক্তব্য রেখেছিলেন তাই পরে প্ল্যাঙ্কস ল অ্যান্ড হাইপোথেসিস অফ লাইভ কোয়ান্টা নামে নিবন্ধ হিসাবে প্রকাশ করেন। এই তত্ত্ব আসলে হুবহু এক এবং এক রঙের অনেকগুলি বস্তুর বিন্যাসের গণনার পদ্ধতি। আইনস্টাইনের জীবনীকার আব্রাহাম পায়াস তাঁর সার্টেল ইজ দ্য লর্ড বইতে এই বসু সংখ্যা তত্ত্বকে চতুর্থ কোয়ান্টাম বিপ্লব বলে অভিহিত করেছেন, কারণ এই আবিষ্কার প্রাচীনপন্থী কোয়ান্টাম তত্ত্বকে আধুনিক কোয়ান্টাম বলবিদ্যায় উন্নীত করতে সহায়তা করেছে। বসু সংখ্যায়নের মূল ভিত্তি ছিল আলোক কণা। পরবর্তীকালে আইনস্টাইন তাঁর পরিসংখ্যানের সূত্র কাজে লাগান পদার্থ কণার ক্ষেত্রে, যা থেকে পদার্থ কণার তরঙ্গ চরিত্রের আভাস পাওয়া যায়। আইনস্টাইন একক পরমাণুর গ্যাসের ক্ষেত্রে বসু সংখ্যায়ন প্রয়োগ করে কম উষ্ণতায় পদার্থের এক বিশেষ ঘনীভবন লক্ষ্য করেন। এই ঘটনাকেই বলা হয় বসু আইনস্টাইন ঘনীভবন বা বোস আইনস্টাইন কনডেনসেট। ইউরোপ থেকে ঢাকায় ফিরে ডক্টরেট ডিগ্রি না থাকা সত্ত্বেও আইনস্টাইনের সুপারিশে 1926 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান এবং অধ্যাপক হিসেবে নিযুক্ত হন তিনি। এরপর দীর্ঘ সময় ধরে তাঁর কোনো গবেষণাপত্র প্রকাশ পায়নি, তবে 1937 সালে পদার্থবিদ্যার আরেকটি গবেষণাপত্র প্রকাশ করেন সত্যেন্দ্রনাথ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারটিকে সত্যেন্দ্রনাথ নিজ প্রচেষ্টা এমনভাবে গড়ে তোলেন যাতে সেখানে এক্স রশ্মি কেলাসবিদ্যা, এক্স রশ্মি বিচ্ছুরণ, বস্তুর চৌম্বক ধর্ম এবং একীভূত ক্ষেত্রতত্ত্ব বিষয়ে গভীর গবেষণা করা সম্ভব হয়। 25 বছর ঢাকায় অধ্যাপনা করার পর তিনি কলকাতায় চলে আসেন 1945 সালে এবং আমৃত্যু তিনি কলকাতাতেই গবেষণা চালিয়ে গিয়েছেন। শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন তিনি। বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ থেকে হিলিয়াম নিষ্কাশনের প্রায়োগিক প্রক্রিয়া বিষয়ে তিনি গবেষণা করেছেন। বিজ্ঞানের পাশাপাশি সঙ্গীত এবং সাহিত্যের প্রতিও তাঁর গভীর অনুরাগ ছিল। অত্যন্ত ভালো এসরাজ বাজাতেন তিনি। ভালো মানের উচ্চাঙ্গ সঙ্গীতের প্রতি একটি আলাদা আকর্ষণ ছিল তাঁর। বাংলা সাহিত্যের উপর তাঁর গভীর আগ্রহ ছিল। 1937 সালে প্রকাশিত রবীন্দ্রনাথের বিশ্ব পরিচয় বিজ্ঞান গ্রন্থ, অন্নদাশঙ্কর রায়ের জাপানে ভ্রমণ বৃত্তান্ত, এমনকি সুধীন্দ্রনাথ দত্তের অর্কেস্ট্রা কাব্যগ্রন্থটিও সত্যেন্দ্রনাথ বসুকে উৎসর্গীকৃত। মাতৃভাষায় বিজ্ঞান চর্চার প্রচার এবং প্রসারের জন্য
সত্যেন্দ্রনাথ বসু আজীবন পরিশ্রম করেছেন। বাংলা ভাষাতেই বিজ্ঞান চর্চা সম্ভব এই বিশ্বাসে ভর করে বিজ্ঞান পরিচয় নামে একটি পত্রিকা প্রকাশ করেন তিনি। এমনকি 1948 সালে সত্যেন্দ্রনাথ বসু বঙ্গীয় বিজ্ঞান পরিষদ গড়ে তোলেন। এই পরিষদ থেকে আবার জ্ঞান ও বিজ্ঞান নামে একটি পত্রিকা প্রকাশিত হয়। পরবর্তীকালে বাংলার তথা পুরো ভারতের বিজ্ঞান চর্চার অন্যতম পীঠস্থান হয়ে ওঠে এই বঙ্গীয় বিজ্ঞান পরিষদ। 1954 সালে ভারত সরকার তাঁকে পদ্মবিভূষণ উপাধিতে ভূষিত করে। 1959 সালে তাঁকে জাতীয় অধ্যাপকের সম্মানে অভিষিক্ত করা হয় এবং পরবর্তী 15 বছর তিনি সেই পদে বহাল ছিলেন। ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এবং ইন্ডিয়ান ফিজিক্যাল সোসাইটির সভাপতি হন তিনি। এছাড়াও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সহসভাপতি পদে এবং 1958 সালে রয়্যাল সোসাইটির সদস্য হিসাবে তিনি নির্বাচিত হন। কিন্তু বহুবার সুপারিশ করা সত্ত্বেও সত্যেন্দ্রনাথ বসু নোবেল পুরস্কার পাননি। অথচ বোসন কণা এবং বসু আইনস্টাইন ঘনীভবনের বিষয়ে নানা গবেষণামূলক কাজকেই নোবেল পুরস্কারের স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু খোদ আবিষ্কারক সত্যেন্দ্রনাথ বঞ্চিত হন। সে সময় এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেদারেশ্বর ব্যানার্জি তাঁর হয়ে নোবেল কমিটির কাছে সুপারিশ করেন। তার মৃত্যুর প্রায় 12 বছর পরে কলকাতার সল্ট লেকে তাঁর স্মৃতিতে স্থাপিত হয় এস.এন. বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স। 2012 সালের জুলাই মাসে নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্রে সত্যেন্দ্রনাথকে ঈশ্বর কণার জনক হিসেবে অভিহিত করা হয়। 1974 সালের 4 ফেব্রুয়ারি কলকাতায় সত্যেন্দ্রনাথ বসুর মৃত্যু হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কেন করবেন? কারণ সব বাংলায় গত প্রায় 10 বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে। সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না। অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও। আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান। কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয়, বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল, আছে, থাকবে।